আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আজকে নতুন একটা বুক রিভিউ নিয়ে হাজির হয়েছি। আজকের বুক রিভিউতে রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আদর্শ হিন্দু হোটেল বইটা। এটা এমন একটা বই যেটা সবসময় আমার ফেভারিট বুক লিস্টের টপ পজিশনে থাকে, এবং যখন কেউ কোনো বইয়ের সাজেশন চায় আমি তাকে বইটা সাজেস্ট করি। এই বইটা সাজেশন দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে যে বইটাতে বেশ কয়েকটা দিক আছে যেটা পাঠকদেরকে বেশ আকৃষ্ট করে। তো যে কারণে আমি এই বইটা সবাইকে সাজেস্ট করি, এবং আপনাদের ওই বইটা সাজেস্ট করব অবশ্যই রিভিউয়ের পর। এবং তার আগে বইটার গল্পটা জেনে নেই। বইটার গল্পটা ঠিক এরকম যে রানাঘাটে বেজু চক্রবর্তীর হোটেলে কাজ করতেন হাজারি ঠাকুর, যিনি এই উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র। সে হাজারি ঠাকুর বেজু চক্রবর্তীর হোটেলে খুবই অল্প টাকার বিনিময়ে রাঁধুনি কাজ করতেন, এবং তার হাতের রান্না এত সুস্বাদু ছিল যেটার সুখ্যাতি প্রায় রানাঘাট থেকে কলকাতা পর্যন্ত ছড়িয়ে পড়ে। এবং অনেক দূর দূরান্ত থেকে খদ্দেররা আসতেন বেজু চক্রবর্তীর হোটেলে শুধুমাত্র হাজারি ঠাকুরের হাতের রান্না খেতে। তার হাতের রান্নার সুখ্যাতি এত বেশি প্রচলন হয়ে যায় যে সেটার সুখ্যাতি ইংরেজদের কাছ পর্যন্তও চলে যায়। এবং তার রান্নার সুখ্যাতি এনে দিয়েছিল বেচু চক্রবর্তীর হোটেলের একটা বড় সুনাম। সেই সময় রানাঘাটের কোনো হোটেল বেচু চক্রবর্তী হোটেলকে কম্পিট করতে পারতো না। তার একটাই কারণ, সেটা হচ্ছে হাজারি ঠাকুরের হাতের রান্না। হাজারি ঠাকুরের হাতের রান্নার সুখ্যাতির জন্য বেচু চক্রবর্তী তখন বেশ একটা অবস্থাপন্ন অবস্থায় চলে যায়। এত কিছু হওয়ার পরেও তার জন্য যে হোটেলটা এত ভালো চলছে, এটার পরেও কেন জানি না হাজারি ঠাকুরের কর্তা অর্থাৎ বেচু চক্রবর্তী থেকে শুরু করে হোটেলের বাকি কর্মচারীরাও হাজারি ঠাকুরকে কখনো একটা ভালো মূল্যায়ন করতো না। এর মধ্যে একটা উল্লেখযোগ্য চরিত্র আছে যার নাম পদ্মঝি, যে আর কি এই উপন্যাসটারই আর একটা চরিত্র, এবং সেও হাজারি ঠাকুরের মতোই বেচু চক্রবর্তীর হোটেলে ঝি চাকরানি কাজ করতো। সে সবসময় হাজারি ঠাকুরকে ডোমিনেট করে রাখতো। একই পজিশনে কাজ করার পরেও কেন জানি সে তাকে ডোমিনেট করে রাখতো। একটাই কারণ, সেটা হচ্ছে যে পদ্ম ঝিয়ের সঙ্গে বেচু চক্রবর্তীর একটা ভালো কানেকশন ছিল, একটা ভালো সখ্যতা ছিল। যে কারণে পদ্মঝি মনে করতেন যে সেই হোটেলের সর্বে সর্বা, এবং সে সবার উপর একটা কর্তৃত্ব ফলাতো এবং নাকে ছুরি দিয়ে ঘুরাতো, যাকে বলে আর কি। এবং সবচেয়ে বেশি ছুরি ঘুরাতেন হাজারি ঠাকুরের উপরে। হাজারি ঠাকুরকে পদ্মঝি কোনোভাবেই সহ্য করতে পারতেন না এবং সবসময় ডোমিনেট করে রাখতেন, এবং যখনই সুযোগ পেতেন তখনই তাকে অপমান করতেন। এত কিছু করার পরেও যে হাজারি ঠাকুরের প্রতিক্রিয়া ছিল সেটা একদম মনোমুগ্ধকর প্রতিক্রিয়া। সেটা হচ্ছে যে হাজারি ঠাকুর কখনো পদ্মঝির উপর রাগ করতেন না। অভিমান করতেন, দুঃখ পেতেন, কষ্ট পেতেন, কিন্তু কখনো রাগ করতেন না। পদ্মঝিকে সে সম্মান করে পদ্মঝি ডাকত। এভাবে তার বেচু চক্রবর্তীর হোটেলে জীবনটা প্রবাহিত হতে থাকে। বেচু চক্রবর্তীর হোটেলে কাজ করার সময় থেকে হাজারি ঠাকুর স্বপ্ন দেখতেন নিজস্ব একটা হোটেল খোলার। রানাঘাটে তার একটা নিজস্ব হোটেল হবে সে স্বপ্ন দেখতেন তিনি তখন থেকেই। তার আত্মবিশ্বাস ছিল যখন সে হোটেলটা খুলবে, হোটেল খোলার পরেই সে সেটার সুখ্যাতি অর্জন করতে পারবে, কারণ সে জানে যে তার হাতের রান্না বেশ একটা সুখ্যাতি আছে। তো যে কারণে সে একটা বুকের মধ্যে স্বপ্ন লালন করে জীবনযাপন করছিলেন। সে চিন্তা ভাবনা করছিল যখন সে হোটেল খুলবে কিভাবে সে হোটেলে এর ম্যানেজমেন্ট করবে, এবং হোটেলে সে কী কী জিনিসগুলো অ্যাড করবে, কী কী জিনিস অ্যাড করলে সমস্যা হবে, কী কী জিনিস অ্যাড করলে সমস্যা হবে না, এই জিনিসগুলো সে কল্পনা করে যাচ্ছিল আর কি। তো এভাবেই তার কল্পনা নিয়ে সে কল্পনা অর্থাৎ এক বুক স্বপ্ন নিয়ে সে জীবনযাপন করছিল। একটা সময় পর সে চিন্তা করে যে সে সত্যি সত্যি হোটেল খুলবে, কারণ তার জীবনটা বেচু চক্রবর্তীর হোটেল একদম দুর্বিষহ হয়ে যাচ্ছিল। এবং তখন সে কল্পনা করে যদি সে একটা হোটেল খুলতে যায় তার অনেকগুলো টাকার দরকার, অর্থাৎ প্রায় সেই সময় অনেকগুলো টাকার দরকার, সেই টাকাগুলো তার হাতে নেই। সে যে মাস মাইনে পেত বেচু চক্রবর্তীর হোটেলে সেটাও খুবই কম, মাত্র 60 টাকা পেত সে। এত কম টাকা দিয়ে সে কখনো সে হোটেল করতে পারবে না, এটা সে বুঝে গিয়েছিল। তো তারপরে একটা সময় পর হঠাৎ একদিন বেচু চক্রবর্তীর হোটেল থেকে বেশ কিছু বাসনপত্র চুরি হয়ে যায়। তো বাসনপত্র চুরি হয়ে যাওয়ার পরে হাজারি ঠাকুর সহ আরেকজন কর্মচারীকে অ্যাকিউজ করা হয় যে তারাই চুরি করেছে এবং চুরি করে সে জিনিসগুলো বিক্রি করে দিয়েছে। তো এই কারণে হাজারি ঠাকুরকে জেলে পর্যন্ত যেতে হয়, এবং জেল থেকে বেরিয়ে আসার পর তার জীবনের একটা উল্টো মোড় নেয়, কারণ সে যে বেচু চক্রবর্তী হোটেলে কাজ করতো সেটাও চলে যায়, এবং যাওয়ার পরে তার জীবনটা একদম ওলটপালট হয়ে যেতে থাকে। তখন তার যে চেতনা ছিল, যে প্রথম দিকে সে যে স্বপ্ন দেখতো হোটেল খুলবে, সেই স্বপ্নটাকেই সে আঁকড়ে ধরে, এবং আঁকড়ে ধরে একটা পর্যায়ে সে সফল হয় হোটেল খুলতে। এবং তার এই হোটেল খোলার গল্পটাই এই বইটার অর্থাৎ এই উপন্যাসটার টুইস্ট। এখানে এটা রিভিল করা যাবে না, এজন্য এটা আমি বলবো না। ঠিক এই সংগ্রামগুলো নিয়েই এই বইটা এগোতে থাকবে এবং আপনাদেরকে একটা সুন্দর গল্পের ভাইব দেবে।
তো যখন আপনারা বইটা পড়বেন তখন আপনারা অনেক কিছু শিখতে পারবেন। সেটা হচ্ছে হাজারী ঠাকুরের সাথে কিভাবে উদ্যোগ নিতে হয় এই জিনিসটা শিখবেন আপনারা। কারণ হাজারী ঠাকুরের যে চিন্তাভাবনাটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এখানে উপস্থাপন করেছেন সেটা আপনাদের মানে উদ্যোগী চিন্তাভাবনাকে প্রসিদ্ধ করবে। তো যখন আমি এই বইটা পড়ছিলাম তখন আমি সেই জিনিসগুলো শিখতে পারছিলাম এবং সেই জিনিসগুলো আমি জানতে পারছিলাম এবং জেনে আমি যখন কোনো কাজে উদ্যোগ নিতাম তখন আমি সেই হাজারী ঠাকুরের মতো করে চিন্তা করতাম, আচ্ছা এটা এভাবে করলে ঠিক হবে, ওটা এইভাবে করলে ঠিক হবে না। তো এই জিনিসটা আপনারা এখান থেকে শিখতে পারবেন। সেই সাথে শিখতে পারবেন হাজারী ঠাকুরের জীবনের যে সরলতাটুকু আছে সেইটুকু আপনারা ভালোভাবে অবজার্ভ করতে পারবেন। তো বইটা সম্পর্কে বলতে গেলে বইটা আমার বেশ ভালো লেগেছে এবং বইটাতে যে খুঁত ধরবো তার কোনো অবকাশ পর্যন্ত পাইনি আমি, কারণ বইটা খুবই সুন্দর এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখনশৈলী এত সাবলীল, সেটা সব বইয়ের মতো এই বইটাতেও আপনারা পাবেন। তো আমার বইটা ভালো লেগেছে এবং আপনাদের জন্য এটা অবশ্যই রিকমেন্ডেড থাকলো। এবং গল্পটা খুবই সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করেছি যাতে ভিডিওটা লং না হয়ে যায় এবং মানে যারা ভিডিও দেখে তারা যেন বিরক্ত না হয়, এই কারণেই আর কি। তো বইটার কোয়ালিটি সম্পর্কে বলতে গেলে প্রথমে বলবো যে বইটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা বই, কারণ দেখতেই পাচ্ছেন এর মানে ইলাস্ট্রেশনটা, কাভারের যে ইলাস্ট্রেশনটা আছে এটা খুবই জোস একটা ইলাস্ট্রেশন। সেই সাথে উপরে একটা সুন্দর টেক্সচার দেওয়া, মানে হার্ড কভারের উপর মানে বইটা কভারের উপর একটা ভালো টেক্সচার দেওয়া আছে যেটা হাতের সাথে মানে খুব ভালো একটা ফিল দেয়। তো এটা ফিল দিয়ে মানে ফিল দেওয়াতে কোনো কথা না, কথাটা হচ্ছে যে বইটার পেজ কোয়ালিটি কেমন। পেজ কোয়ালিটিও ভালো, মানে অনেক মোটা আর ফন্ট সাইজগুলো সুন্দর, যেটা মানে খুবই কমফোর্টেবল হবে পড়ার জন্য। তো বইটার প্রচ্ছদ মূল্য প্রায় 180 টাকার মতো এবং এটা সম্ভবত আমির বুক হাউস থেকে প্রকাশ করা হয়েছে বইটা। তো যারা কিনতে চান তারা এই দামের আশেপাশে কিনতে পারবেন। তো আমি এটা কিনেছিলাম একটা আমাদের স্থানীয় একটা লাইব্রেরি থেকে, প্রায় ওইরকম 280 টাকার মতো দাম হবে, এই টাকা দিয়ে আমি কিনেছিলাম। তো হ্যাঁ, বেশ ভালো একটা বই, আপনারা কিনতে পারেন এবং সেই সাথে আপনাদের জন্য এটা রিকমেন্ডেড থাকলে অবশ্যই পড়বেন এটা। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনার পাঠক বন্ধুদেরকে আমার পেজে আমন্ত্রণ জানাবেন। সকলকে ধন্যবাদ এবং আশা করি পরবর্তীতে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো।